নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই জানেন আমাদের ব্লু ইয়েতি মাইকটি আপাতত বেশ অসুস্থ। আপনাদের সাহায্য না পেলে এই লকডাউনে মাইক নিয়ে সেই কলকাতা পর্যন্ত ছোটার সাহস আমাদের হতো না। এইবার মাইক বন্ধুর ব্যাপারে আপডেট হচ্ছে, তাকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা যায় তিনি সপ্তাহখানেকের মধ্যেই আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের যতই ধন্যবাদ দিই তার কখনো শেষ হবে না জানি, তাও চেষ্টা করে ফেলি মাঝে মাঝে। মাইক ফিরে এলে হয়তো একটু অন্য রকমভাবে চেষ্টা করা যাবে। সে যাক, এবার আমাদের আজকের গল্পে আসি। কিছুদিন আগে আমাদের চ্যানেলে দীপাঞ্জনা দাশের লেখা ভৌতিক কাহিনী হ্যামলিনের বাঁশি শুনেছিলেন, মনে আছে? আপনাদের সকলেরই বেশ পছন্দ হয়েছিল গল্পটা। আজ আবার স্ক্যাটার থটসের মেঘ ছোঁবে লেখিকার কলম, সঙ্গে থাকছে শেষ রাতের শিকার। বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত লেখিকার একক উপন্যাসের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, সংগ্রহ করতে ভুলবেন না কিন্তু। ও হ্যাঁ, একটা সতর্কবাণী রইল কিন্তু, গল্পে বেশ কিছুটা নৃশংসতার ছাপ রয়েছে। আমরা শুনতে কাউকেই বারণ করছি না, তবে একটু মনের জোর গুছিয়ে নিয়ে শুরু করব সকলে, কেমন? চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, দীপাঞ্জনা দাশের লেখা শেষ রাতের শিকার। সকালবেলায় উঠে হাতে চায়ের পেয়ালাটা নিয়ে বাইরে পড়ে থাকা আজকের পেপারটা নেব বলে ঝুঁকেছি, হঠাৎ দেখি পেপারের সঙ্গে একখানা চিঠিও পড়ে রয়েছে। পেপারের ভাঁজে থাকার কারণে প্রথমটায় চোখে পড়েনি। ভারী অবাক লাগলো, আমায় চিঠি লিখল কে? খাম দেখে কোনো অফিসিয়াল লেটার বলে মনে হলো না, পার্সোনাল লেটার। আজকাল তো কথা মানেই মোবাইল নামক ওই ছোট্ট যন্ত্রটাই ভরসা। এখন তো আবার কথা বলতেও কুঁড়েমি দেখা দিয়েছে, তাই মেসেজ টাইপ করে কাজ সারা হয়। কিন্তু এই চিঠি, একে একে সব আত্মীয় স্বজনের মুখ মনে করার চেষ্টা করলাম। না, চিঠি লেখার মতো কাউকে খুঁজে পেলাম না। মা বাবা গত হওয়ার পর তারা চিরকালের মতোই সম্পর্ক চুকিয়েছে, আমিও আর যোগাযোগ রাখার চেষ্টা করিনি। বাবা মা যেমন আমাদের খারাপ বা অপ্রকৃত বন্ধু আমাদের চেয়ে ভালো এবং ঢের আগে বুঝতে পারেন, তেমনি আমরা বাবা মায়েদের আগে অপ্রকৃত বা সুবিধেবাজ আত্মীয়দের দলকে আগে ভাগেই চিনে নিতে পারি। সুতরাং তেমন কারোর সঙ্গে যেচে পড়ে সম্পর্ক রেখে আমি আর ঝামেলা পাকাইনি। আমি নির্বিবাদী মানুষ। পেপারটা বগলে চেপে চিঠিটার দিক থেকে চোখ না সরিয়েই ভিতরে ঢুকে এলাম। তারপর আরাম কেদারাটার উপর বসে খাম খুলে সেটা পড়তে শুরু করলাম। প্রিয় দীপু, চিনতে পারছিস? বহুদিন বাদে যোগাযোগ করছি, আশা করি ঠিকানা বদলাসনি। কেমন আছিস? স্কুলের দিনে খুব বন্ধু ছিলাম, মনে পড়ে? আমার পড়ে জানিস, আজকাল সত্যিই পুরনো দিনের কথা বড্ড মনে পড়ে। তোদের সবাইকে বড্ড দেখতে ইচ্ছে করে, তাই মনে হলো একবার চেষ্টা করে দেখি না যদি কারোর সঙ্গে যোগাযোগ করা যায়। তাই তোকে চিঠি লিখছি। আমি যেখানে থাকি জায়গাটা বেশ নির্জন, মানুষের দেখা বিশেষ পাই না। একা থেকে থেকে মনটা হাঁপিয়ে উঠেছে ভাই, তাই মনে হলো তোদের কাউকে একবার আসতে বলি। এখানকার পরিবেশটা বেশ সুন্দর জানিস, গাছপালা সবুজে ঘেরা, তাই জায়গাটা ছেড়ে যেতেও পারি না। তাই একখানা অনুরোধ করেই চিঠিটা লিখছি বলতে পারিস। একবার এদিকে আয়, পারলে ঘুরে যা। আমি নিশ্চিত জায়গাটা তোর ভালোই লাগবে, আর আমাদের পুরনো বন্ধুত্বটা আরও একবার ঝালিয়ে নেওয়া যাবে, কেমন? এখানে পোস্ট অফিস নেই, গঞ্জে গিয়ে চিঠি পোস্ট করছি। আমার ঠিকানা আর পথনির্দেশ নিচে লিখে দিলাম, ততদূর অবধি আয়, বাকি পথটা আমার দায়িত্ব। অনুরোধটা রাখিস কিন্তু, অপেক্ষায় রইলাম। ইতি শিবনাথ, তোদের শিবু। তোদের শিবু? শিবু মানে
আমাদের স্কুলের সেই শিবে। হুড়মুড় করে ছেলেবেলার ছবিগুলো সব চোখের সামনে ভিড় করতে লাগলো। কম করেও 15 বছর কেটে গিয়েছে। স্কুলে একসাথে পড়তুম আমরা, একখানা গ্যাং ছিল আমাদের। হেন কোনো বাঁদরামি ছিল না যা আমরা করতুম না। গোটা স্কুল আমাদের দলের নামে তটস্থ থাকত। ছাত্ররা তো বটেই, মাস্টার মশাইরাও আমাদের সমঝে চলতেন। এই শিবু ছিল আমাদের দলের সবচাইতে দুর্বল প্রাণী। তার চেহারা দেখে একমাত্র কাঠির মাথার আলুর উপমাটাই মাথায় আসত। সে তার লিকলিকে হাত পা নিয়ে যখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে লাফালাফি করত, তখন হাসতে হাসতে আমাদের পেটে খিল লেগে যেত। শিবুর পিছনে আমরা খুব লাগতাম। বড্ড জ্বালিয়েছি ওকে। কখনো ওর টিফিন কেড়ে খেয়ে নিতুম, কখনো ওর নতুন স্কুলের শার্টে ইচ্ছে করে কালি ছিটিয়ে দিতুম। আবার কখনো বা ওর স্কুলের ব্যাগে সাপ, ব্যাং, ইঁদুর, টিকটিকি ঢুকিয়ে রেখে দিয়ে তাকে ক্লাসের মাঝখানে ভয়ে চিৎকার করে উঠতে বাধ্য করতাম। আবার কখনো তার পিছনে ছুঁচোবাজি ছেড়ে দিয়ে আমরা মজা দেখতুম। শিবু তখন এতই রেগে যেত যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হতো না। সে কেবল মুখ লাল করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকত। তখন তার ওই হাস্যকর চেহারা দেখে ছুটত টিটকিরির বান আর হাসির ফোয়ারা। ও বেচারা রোগাপটকা শান্তশিষ্ট তালপাতার সেপাই, আর আমরা দামাল ছেলেপিলে। স্কুলে স্যারেদের নাকানি চোবানি খাইয়ে সিদ্ধহস্ত। আমাদের সঙ্গে সে পারবে কেন? তবে আমরা তাকে ভালোবাসতুম খুব। আমাদের দলের একটি ছেলে ছিল, দুরন্ত ফুটবল খেলতে পারত। সে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে গিয়ে নিয়ম করে ল্যাগ মেরে শিবুকে কাদায় আছাড় খাওয়াতো। একবার হলো কি, এইভাবে ল্যাং মেরে তাকে কাদায় ফেলতে গিয়ে বেকায়দায় লেগে শিবুর পায়ের হাড় গেল ভেঙে। তখন আমরাই তাকে ধরাধরি করে তৎক্ষণাৎ নিয়ে গেলুম হাসপাতালে। সবাই সামনে দাঁড়িয়ে থেকে তার পায়ের প্লাস্টার করানো হলো। তারপর তাকে নিয়ে আসা হলো বাড়িতে। সেদিনের পর থেকে যতদিন না সে বেশ সুস্থ হয়ে উঠল, ততদিন পর্যন্ত আমরা নিয়ম করে তার সঙ্গে দেখা করতে যেতুম। আর যাওয়ার সময় যত সামান্য হলেও কিছু নিয়ে যেতুম। লেমন জুস কি লাটিম, হজমি কি আইসক্রিম। সে স্কুলে যেতে পারছে না বলে আমরা তাকে পড়াও বুঝিয়ে দিয়ে আসতুম। বলে আসতুম কবে কোন স্যার কি পড়া দিয়েছেন, কোন অঙ্কটা খুব করে কষতে বলেছেন, কোন ম্যাপ পয়েন্টিং সবচাইতে বেশি পরীক্ষায় আসার সম্ভাবনা। সে বাড়িতে বসেই পড়ত। যখন সে একটু সুস্থ হয়ে উঠল, ততদিনে পরীক্ষা চলে এসছে। তখন সে রোজ আমাদের দলের যে কোনো দুজনের কাঁধে ভর দিয়ে স্কুলে যেত পরীক্ষা দিতে। পরীক্ষার হলেও তার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে আমাদের নজর থাকত। সেই শিবু, আমাদের শিবু আজ এই এতদিন বাদে চিঠি লিখল। বন্ধুরা সব স্কুল কলেজের পর কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, কারোরই খুব একটা খবরাখবর পাই না। যে যার নিজের জীবন যুদ্ধে ব্যস্ত। কালে ভদ্রে একটা আধটা ফোন, সেই জায়গায় এমন একটা আন্তরিক আহ্বান পেয়ে মনটা নিচে উঠল। আমি একাই থাকি, বিয়ে থাও করিনি। দীর্ঘদিন শহরের ইট কাঠ পাথরের জঙ্গলে পড়ে থেকে হেজে গিয়েছি। কটা দিন জঙ্গল ঘেরা পরিবেশে থাকলে প্রাণটা একটু হাঁপ ছেড়ে বাঁচবে। তাই 7-5 না ভেবে খামের ঠিকানায় একটা চিঠি ছেড়ে দিলুম যাচ্ছি লিখে। মনে মনে শিবুকে যে গাল দিচ্ছিলুম তা বলতে আপত্তি নেই। চিঠির নিচে লেখা পথ নির্দেশ অনুযায়ী আমি এসছি। সেখানে লেখা ছিল তেমন দূরে নয়। এই তেমন দূরে নয় নমুনা যে কি করুণভাবে মালুম হচ্ছে তা কেবল আমি জানি, আর জানেন ওপরওয়ালা। এখন আমি যে জায়গায় এসে পড়েছি সেখানে জনমনীষী নেই। দিনে বড়জোর 2টো বাস ঠাকুর ঠাকুর করে যায়। তারই শেষেরটায় আমি এখানে এসে নেমেছি।
উঠে দেখি তাতে ঠাসা রয়েছে কয়েকটা গরু বাছুর আর ছাগলের পাল। তারই মাঝখানে গ্যাঁট হয়ে বসে আছে কিছু শক্ত চেহারার মানুষ। তাদের মাঝখানেই কোনো রকমে জায়গা করে নাকে রুমাল চাপা দিয়ে বসলাম। প্রায় 2.5 ঘন্টা ধরে অবিচ্ছেদ্যভাবে ঝাঁকুনি দুলুনি সরবরাহ করে কোমরের হাড়ে জং ধরিয়ে দিয়ে আমায় নামিয়ে দিয়ে সেটা ধুলোর ঝড় তুলে দিগন্তের শেষ বিন্দুর আড়ালে চলে গেল। আর আমি সেই স্থানেই দাঁড়িয়ে রইলাম একাকী। মাথার উপর সন্ধে ঘনিয়ে আসছে। চারিদিকে চোখ বুলিয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আশেপাশের পরিবেশ ভয় ধরানো। মাঝে নাতি প্রশস্ত এবড়োখেবড়ো রাস্তা এবং রাস্তার 2 ধারে ঘন জঙ্গল। সেখানে অন্ধকার যেন আরও বেশি ঘন। রাস্তার পাশের গাছগুলো শয়তানের হাতের মতো ডালপালা বের করে দাঁড়িয়ে রয়েছে। চারিদিক একেবারে শুনশান। মনে হচ্ছে এত বড় জায়গায় আমি ব্যতীত আর কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই। বাস চলে যাওয়ার পর একটা শব্দ শ্রুতিগোচর হয় না, এমনকি ঝিঝির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। এমন একটা সময়ে যদি পিছনে জঙ্গল থেকে একটা বাঘ কি ভাল্লুক ঘাড়ে লাফিয়ে পড়ে, এই ভেবে পাঁজরের ভেতর প্রাণটা যেন যাই যাই করছে। ঠিক সেই সময়ে আধো অন্ধকারের মধ্যে থেকে একটা মোষের মতো মোটা স্বরে কে যেন হঠাৎ বলে উঠল, কিরে? এমন চকিত আহ্বানে আমি ভীষণভাবে চমকে উঠে তড়িঘড়ি দৌড়তে গিয়ে পা বেঁধে সেখানেই আছাড় খেয়ে পড়ে গেলাম। যেদিক থেকে আওয়াজটা এসেছিল সেদিকে তাকিয়ে দেখি সেখানকার ফিকে লাল আকাশটার আড়াল থেকে দাঁড়িয়ে আছে গম্বুজের মতো একটা ছায়া মূর্তি। সেই মূর্তি আমার মুখের ওপর তীব্র টর্চের আলো ফেলে সেই একই রকম বুক কাঁপানো গলায় বলল, কিরে, ভয় পেয়ে গেলি? কে? আমি কোনো রকমে ঢোক গিলে উচ্চারণ করলাম, সে কি রে, চিনতে পারলি না? আমি রে, আমি শিবু। শিবু? তুই আমাদের শিবে? সেই পাটকাঠির মতো চেহারাওয়ালা শিবে তুই? অসম্ভব, বিশ্বাস করা রীতিমতো অসম্ভব। সামনের সেই মূর্তি হো হো করে আকাশ কাঁপানো হাসি হেসে উঠল। তারপর বলল, সবাই কি আর চিরকাল একরকম থাকে রে? নে ওঠ দেখি এবার, ওঠ। এই বলে সে ভূপতিত আমাকে এক টানে তুলে দাঁড় করিয়ে দিল। আমার বিশ্বাসই হচ্ছে না আমি শিবুর পাশে দাঁড়িয়ে আছি। কোথায় সেই প্যাকাটির মতো চেহারা, আর কোথায় এই আখড়ায় মুগুর ভাজা পালোয়ানের চেহারা? স্কুলে থাকতে ওর উচ্চতা ছিল আমার চাইতেও কম, আর এখন যা দেখে বোধ হচ্ছে তাতে তার উচ্চতা 6.5 ফুটের বেশি বই কম নয়। ওর গলা স্বরও ছিল সরু আর মেয়েলি, তাই নিয়েও আমরা খুব মজা করতুম। আর এখন তার গলাটা শোনাচ্ছে ঠিক যেন বুনো শুয়োরের মতো। তুইও তো বেশ লোক বনে গেছিস, হ্যাঁ? চল, সন্ধে হয়ে গিয়েছে, যাওয়া যাক, বলল শিবু। বলেই সে হনহন করে হাঁটা দিল। আমি পিছু নিলুম তার, কিন্তু পায়ের জোরে কিছুতেই পেরে উঠছিলাম না। এক সময় আমায় নিয়ে সে একটা ছোট খাঁড়ির সামনে উপস্থিত হলো। দেখলাম পারে একটা নৌকা বাঁধা রয়েছে। শিবু একটা ছোট্ট লাফ দিয়ে তার উপরে চড়ে বসল। আমি সম্বিত ফিরে পেয়ে টলমল পায়ে অনভ্যস্ত ভঙ্গিতে উঠে পড়লাম নৌকার ওপর। শিবু কাছি তুলে নিয়ে নৌকা ছেড়ে দিল। পাকা হাতে বাইতে লাগলো বৈঠা। এইখানে এই খোলা জায়গায় তুলনামূলকভাবে আলো রয়েছে। হ্যাঁ, সে আলো ফিকে বটে, কিন্তু তাতেই শিবুর চেহারাটা আমার চোখে বেশ ধরা পড়ল। পাহাড়ের মতো চেহারা হয়েছে তার, যেমন দৈর্ঘ্য তেমনি প্রস্থ।
মোটা মোটা হাতের পেশিগুলো ফুলে ফুলে রয়েছে। নৌকার দাঁড় টানার দরুন সেগুলো যেন আরও উঁচু হচ্ছে থেকে থেকে। ইয়া চওড়া ছাতি, কালো মিশমিশে গায়ের রং, চুলগুলো তামাটে ঘাড়ের সীমা অতিক্রম করে নেমে এসছে। লাল লাল গুলির মতো চোখ, যেন অন্ধকারে জ্বলছে। ও যদি আমার ছেলেবেলার বন্ধু না হতো, তবে নির্জন জঙ্গলের মাঝখানে এমন চেহারার প্রায় দানবটিকে দেখে আমি নির্ঘাত ভিড়মি খেতাম। খাঁড়ি খুব বেশি চওড়া নয়, তার মধ্যেখান দিয়েই আমাদের নৌকা এগিয়ে চলেছে। নীরবতা ভেঙে শিবুই প্রথম কথা বলল। আসতে অসুবিধা হয়নি তো? একটু অন্যমনস্ক ছিলাম বলে প্রথমটায় ঠাউর করতে পারিনি। বললাম, হ্যাঁ, ও না না, তেমন কোনো সমস্যা হয়নি। শিবুর চিঠিতে লেখা পথ নির্দেশে এই স্থানের দূরত্ব সম্পর্কে বড় অসঙ্গতির কারণে আমার মনে যে মৃদু ক্ষোভ জন্মেছিল, সেটা আমার হতভম্ব ভাবটার আড়ালে চাপা পড়ে গেল। অনেকদিন থাকতে হবে কিন্তু। না রে, বেশি দিন পারবো না। অনেক কষ্টে ম্যানেজ করে অফিস থেকে দিন সাতেকের ছুটি নিয়ে এসছি। বেসরকারি চাকরি তো, ছুটি আর টাকা দুটোর বেলাতেই বড্ড কঞ্জুসি করে। শিবু ঘোঁত জাতীয় একটা শব্দ করল, বোধহয় হাসল। তারপর বলল, বিয়ে টিয়ে করিসনি? না, সেসব ঝামেলার দিকে আর যাইনি। একাই থাকি। কলেজের পরই বাবা চলে গেলেন, আর এই বছর 3 আগে গেলেন মা। সেই থেকে একাই অভ্যাস হয়ে গিয়েছে, বুঝলি। তুই সংসার করিসনি শিবু? শিবু নিরলসভাবে বৈঠা বাইছে। তার সনের মতো চুলগুলো মৃদু হাওয়ায় উঠছে। একটু বিরতি নিয়ে সে বলল, না, আমিও একাই থাকি। কিন্তু তুই এত দূরে, মানে এরকম একটা নির্জন জঙ্গলের মধ্যে থাকিস কেন? লোকজনের ভিড় বরদাস্ত হয় না। মানুষ বড় খারাপ, তার চেয়ে জঙ্গল ঢের ভালো। এই জঙ্গল নদীকে আমি ভালোবেসে ফেলেছি। এদের ছেড়ে তাই কোথাও যেতে ইচ্ছে করে না। ভয় করে না? ভয়? কিসের ভয়? বুনো জন্তু জানোয়ারের ভয়। জানোয়ার? বলেই সে আমাকে অবাক করে হাহা স্বরে অট্টহাস্যে ফেটে পড়তে লাগলো। আমি এই রাক্ষসে হাসিটার কোনো কারণ খুঁজে পেলাম না। ভুল কি বললাম আমি? এমন ঘন জঙ্গলে হিংস্র জানোয়ার তো আছেই। এখানে তো মানুষের পদে পদে বিপদ। শিবুর হাসির দমক লঘু হয়ে এলে আমি অপ্রস্তুতভাবে বললাম, কেন, বাঘ নেই এখানে? বাঘ? হ্যাঁ, তা আছে বটে। তবে হ্যাঁ রে, এই পাশের জঙ্গল থেকে এখন বাঘটাক নৌকায় লাফিয়ে পড়বে না তো? কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শিবু বেশ জোরের সঙ্গেই বলল। ওহো। আবার খানিকক্ষণ চুপচাপ। আমাদের নৌকা জল ঠেলে এগিয়েই চলেছে। আর কতদূর যেতে হবে কে জানে। জিজ্ঞেস করলাম, তুই এখানে একা একা কি করিস বলতো শিবে? বেঁচে থাকি। গম্ভীরভাবে যেন বলল সে। আমি অল্প হাসার চেষ্টা করলাম। তা যা বলেছিস, বেঁচে থাকাটাই এখন লড়াই যেন। সবচেয়ে বড় লড়াই। আমার ভুলটাকেই যেন শুধরে দিল শিবু। মাথা নেড়ে সায় দিয়ে বললাম, কিন্তু শহর ছেড়ে, বাড়িঘর ছেড়ে এত দূর এলি কেমন করে? চাকরি নিয়ে এসেছিল। চাকরি? কিসের চাকরি? জঙ্গল কাটার ইজারা নেয়, জানিস তো? এই অঞ্চলে জঙ্গল কেটে গাছ আর কাঠ চালানো হয়। সেই সঙ্গে ফাঁকা জমিগুলো বিভিন্ন সরকারি কাজে লাগানো হয়, নয়তো দেশি বিদেশি কোম্পানি এসে সেগুলো কিনে নেয়, কলকারখানা বানায়। তো সেইখানে চাকরি পেয়েছিলি তুই? হ্যাঁ, আমার চেহারা কেমন ছিল তা তো তুই জানিস। চাকরি যখন পাই তখনও সেই রকমই ছিল।
তাই চট করে কেউ খাটনির কাজে বহাল করতে চাইতো না। ভাবতো বুঝি গতরে খেটে খাবার ক্ষমতা নেই আমার। তাছাড়া তার কদিন আগে সদ্য কঠিন জ্বর থেকে উঠেছিলাম বলে দেহ আরও কাহিল দেখাতো। আমার এক দূর সম্পর্কের পিসে মশাই এইসব ইজারাদারি করতেন। তাকে ধরে বেঁধে বলে কয়ে একটা চাকরি হাতিয়েছিলাম, ইন্সপেক্টরের কাজ। যারা জঙ্গল কাটতো কাঠ বইতো তাদের তত্ত্বাবধান করা। বাহ, বেশ ভালো চাকরি তো। তা ছাড়লি কেন? চাকরির জায়গায় আর লোকজনই রইল না। রইল না কেন? কোথায় গেল? বাঁকা ভাবে তাচ্ছিল্যের স্বরে সে যেন বলল, বাঘের পেটে। আঁতকে উঠলাম আমি। বাঘ? বাঘে নিয়ে গেল সবাইকে? সবাইকে না, কয়েকজন। বাকিরা সেই ভয় পালিয়ে গেল। আর তুই তুই গেলি না? না, ততদিনেই জঙ্গলকে ভালোবেসে ফেলেছি আমি, আর ঘেন্না করতে শুরু করেছি এই স্বার্থপর মানুষগুলোকে। কিন্তু তোর এত বিদ্বেষের কারণ কি শিবু? জানিস না? তোর তো জানার কথা। কথাটা যেন একটু ঠেস দিয়ে বলল আমায়। আমি আমি কেমন করে জানবো? কেন, স্কুলে থাকতে কম পেছনে লেগেছিস? আমার রোগা চেহারা, দুর্বলতা, রোগে ভোগা শরীর, মুখচোরা স্বভাব, ভীতু মন, সব কিছু নিয়েই তো হাড় জ্বালিয়ে খেতিস। তা বটে, স্কুলে তোকে বড্ড বিরক্ত করেছি আমরা, তেমনি ভালোও কিন্তু বেসেছি। বাসিনি বল? হ্যাঁ অবশ্যই, তাই তো চিঠি লিখলুম তোকে। আরে খুব ভালো করেছিস। তা সেই চাকরির ওখানেও কি? আমার প্রশ্ন শেষ হওয়ার আগেই শিবু বলে ওঠে, হ্যাঁ, যার নিচে কাজ করতুম সে সাহেব কথায় কথায় টিটকিরি করত, সেই সঙ্গে অশ্লীল মন্তব্য। তার শখের মধ্যে প্রধান ছিল সন্ধেবেলায় কাজ শেষে মদ্যপ অবস্থায় আমায় নিয়ে রঙ্গ তামাশা করা। দলের সামান্য কুলি মজুর কাঠুরেগুলো অবধি সেই দেখে দাঁত ছড়কুটে হাসত, আড়ালে আবডালে মুখ টিপে হাসাহাসি করত। একদিন তো জল একেবারে মাথার ওপরে উঠে গেল, আর একদিন বলবো সেসব। সেই থেকেই বুঝি তোর এত রাগ। তা বলতে পারিস, সারা জীবন ধরেই প্রায় এই সমস্ত সহ্য করেছি, আর সহ্য হচ্ছিল না। মানুষের এই এক বড় বিশ্রী স্বভাব রে দীপু। সেদিক থেকে এই বন অনেক শ্রেষ্ঠ। জঙ্গল মানুষের পরীক্ষা নেয়, তাকে যোগ্য করে তোলে, লড়তে শেখায়, মানুষকে আরো শক্তিশালী করে, কিন্তু কখনো তার দুর্বলতা নিয়ে তামাশা করে না। কথাটা বড্ড কঠিন, আর ঠিক তেমনি নিষ্ঠুর সত্য। মানুষ মানুষকে যেভাবে অপদস্থ করতে জানে, অপমান করতে পারে, তেমনটা আর কেউ পারে না, কেউ করেও না। তাই সঙ্গে সঙ্গে আর কোনো কথা জোগালো না আমার মুখে। খানিকক্ষণ চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টে বললাম, হ্যাঁ রে, আমার যে বড্ড ভয় করছে। আর কত রে? এ যা ঘন জঙ্গল চারদিকে, তার উপর অন্ধকার হয়ে গিয়েছে। কোন ফাঁকে কোথা দিয়ে বাঘটাক লাফিয়ে পড়বে? বাঘের চলাফেরা শুনেছি বোঝা যায় না, একেবারে কাছে লুকিয়ে থাকলেও টের পাওয়া যায় না যতক্ষণ না ঝাঁপিয়ে পড়ছে গায়ে। উত্তরে শিবু তাচ্ছিল্য ভরে কেমন একটা স্বরে বলল, শুধু কি বাঘেই শিকার করে? আমি চমকে এদিক ওদিক চেয়ে ভয় ভয়ে বললাম, কেন রে, এখানে কি আরও কোনো প্রাণী আছে নাকি? আছে বই কি, আমি আছি, তুই আছিস। মানে? আমি বোকার মতো প্রশ্ন করি। শিবু আর কোনো কথা বলল না। এতক্ষণ আমাদের নৌকা একটা চড়ায় এসে ভিড়েছে। শিবু হাতের দাঁড় রেখে আবারও সেই রকম একটা ছোট্ট নিপুণ লাফ দিয়ে নেমে পড়ল নৌকা থেকে। তারপর আমায় শুদ্ধ নৌকাটাকে দুটো বলশালী হাত দিয়ে টেনে ডাঙায় তুলতে লাগলো। তুলেও ফেললো অনায়াসে।
আমি অদক্ষভাবে শিবুর হাত ধরে নরম কাদামাটিতে পা রাখলাম। শিবুর সিংহের থাবার মতো বিরাট হাতের পাঞ্জাটার মধ্যে আমার সরু হাতটা যেন হারিয়ে গেল। নেমে চারদিকটা একটু ভালো করে দেখার জন্য ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছিলাম, কিন্তু আধারের চাদরের নিচ দিয়ে তেমন ঠাউর করতে পারলাম না। তবে একটা আন্দাজ হলো যে নদীর পলি জমে জমে জায়গাটা দ্বীপের মতো হয়ে গিয়েছে। নদীর পার থেকে আরও ভিতরে খানিকটা যেতেই চোখে পড়ল কাঠের ছোট্ট বাড়িটা। বাড়ির ভেতর থেকে কাঁপা কাঁপা আলোর আভাস আসছে। আমি বাড়ির দিকে চেয়ে আছি দেখে শিবু বলল, গোটা বাড়িটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। এই জঙ্গলে থেকে কাঠ ধার করে দিন রাত খেটে দাঁড় করিয়েছি এটাকে। আরে করেছিস কি, দারুণ তো। না, তোর এলেম আছে, এটা মানতেই হবে, সপ্রশংস স্বরে বললাম আমি। শিবু নিয়ে গেল আমাকে বাড়ির ভিতর। বাড়িটায় ছোট্ট ছোট্ট চারটে ঘর, একটায় থাকবে শিবু, একটায় আমি। সেই দুটো ঘরে টিমটিম করে দুটো প্রদীপ জ্বলছে। বাকি ঘর দুটোর একটায় দেখলাম কিছু রান্নার সরঞ্জাম রয়েছে। শেষের ঘরে যাওয়ার আগেই শিবু আমাকে ডেকে বলল, তোর বিছানা আমি যতটা পেরেছি বানিয়ে রেখেছি, আশা করি তোর খুব একটা অসুবিধা হবে না। আর যদি হয় তবে এই বন্ধুটাকে একটুখানি ক্ষমা ঘেন্না করে দিস না হয়। আমি হেসে বললাম, আরে না না থাক, আর বিনয়ের অবতার হয়ে কাজ নেই তোর। তুই আমাকে যেমনভাবে রাখবি এ কদিন, আমি খুশি মনে তেমনভাবেই থাকব। আমি শহরের সুখ সুবিধা থেকে কদিন ছুটি নেব বলেই এসছি রে। যাক, এবার কোথায় হাত মুখ ধোবো সেটা একটু বলতো দেখি। এই তারপর কিছু খেতে দে ভাই, সারাদিন কিছু পড়েনি পেটে। রাতের খাবার সারা হয়েছে অনেকক্ষণ আগেই। আমি আমার জন্য বরাদ্দ ঘরখানায় শুয়ে রয়েছি, খড় বিছানো বিছানায়। কিছুতেই ঘুম আসছে না। এখানে আসার পর থেকেই কেমন একটা গন্ধ লাগছে নাকে, খানিক ঝাঁঝালো, খানিক পচা, ওই জঙ্গলের বুনো গন্ধ বোধ হয়। সেই সঙ্গে নদীর ভেজা মাটির গন্ধ মিশে এমন এক অভিনব বাঁশের রচনা হয়েছে। মাথার দিকের কাঠের দেওয়ালের গায়ে ছোট জানলা দিয়ে চোখ রাখলাম বাইরে। নিশ্চিত্র অন্ধকার, যেন একটা দুর্ভেদ্য কালো পাঁচিল ঘিরে রয়েছে চারদিকটা। একটানা তীক্ষ্ণ স্বরে ঝিঝি ডেকেই চলেছে। চারিপাশে জঙ্গল নিশ্চয়ই, আধারে চোখ চলে না। আকাশটা কেবল সামান্য ফিকে। এখানে কি কোনো হিংস্র জন্তু আসে না, আসতে পারে না? বাঘ তো আছেই, ভাল্লুকও শুনেছি আছে। আরও কিছু থাকা অস্বাভাবিক নয়। এমন ঘন জঙ্গলের মধ্যে একখানা জায়গা, এ তো ভয়ানক বিপজ্জনক। এমন একখানা ভয়ের সাম্রাজ্যে শিবু কেন একা একা বাসা বানিয়ে থাকে? কেমন করেই বা থাকে? কি বা করে এখানে সারাদিন? ওর বাড়ির লোকেরাই বা কোথায়? তাদের সঙ্গেও কি শিবুর যোগাযোগ নেই? খেতে বসে ওকে জিজ্ঞেস করেছিলাম খাবার দাবারের ব্যবস্থা ও কেমন করে করে। এমন একটা জায়গায় পাওয়া তো যায় না কিছুই। তাতে ও বলেছে সপ্তাহের শেষে নিকটতম একটা ছোট গাঁ থেকে এক লোক শিবুকে নৌকায় করে চাল, ডাল, তেল, নুন ইত্যাদি দিয়ে যায়। এই তো আগামীকালই তার আসার কথা। এই সমস্ত ভাবতে ভাবতেই ঘুমের অতলে তলিয়ে গেলাম আমি। পরের দিন সকালে যখন উঠলাম তখন বেশ বেলা। শিবু অনেক আগেই উঠে গিয়েছে। হাই তুলতে তুলতে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে দেখলাম তাকিয়ে।
কাল রাতে অন্ধকারে জায়গাটা সম্পর্কে যেরকম ধারণা করেছিলাম সেই রকমই। নদীর পলি জমে বেশ একটা মাঝারি আকারের দ্বীপ তৈরি হয়েছে। দ্বীপের ওপরে গাছপালার জঙ্গল, বড় বড় গাছের সঙ্গে সঙ্গে ছোট মাঝারি ঝোপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু যেখানে কাঠের বাড়িটা রয়েছে তার চারপাশের কিছুটা জায়গা পরিষ্কার করে রাখা হয়েছে। শিবুই করেছে তা বলাই বাহুল্য। বাড়িটার দিকে তাকিয়ে এক মনে কথাগুলো ভাবছিলাম। উঠেছিস? শিবুর চকিত আহ্বানে একটু যেন চমকেই উঠেছিলাম। আমি ঘুরে তাকালাম। হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগেই উঠলাম। তুই ছিলি কোথায়? জ্বালানির কাঠ কাটছিলুম রে। চল, এবার যেতে হবে। কোথায়? বারে, কাল বললুম যে ওই যে আমার রেশন দিয়ে যায়, সে আজকে আসবে। হো হো, তা সে এখানে আসবে না? না, আমি আসলে আমার এই আস্তানাটা কাউকে দেখাতে চাই না। জানতে পারলে আবার উটকো মানুষজন এসে ঝামেলা করবে। আমি কে, কেন এখানে আছি, কি করছি, অসহ্য। তা আমরা যাব কোথায়? কিছুটা দূরে একটা খাঁড়ি আছে, ওখানে। আমি নৌকায় উঠে বসতে শিবু নৌকা ছেড়ে দিল। খানিকক্ষণ দাঁড় বেয়ে এবা কোবা ঘুরে বেশ কিছুটা দূরে একটা সংকীর্ণ খাড়ির ভেতর নিয়ে চলল শিবু। এখানে বড় গাছের দেখা পেলাম না, কেবল গুল্ম জাতীয় বেঁটে গাছের জঙ্গল। তাদের কোনো কোনোটায় হলদে হলদে একরকম ফুলও ধরেছে দেখলাম। শিবু কিন্তু পাড়ের কাছাকাছিও গেল না। জলের মাঝামাঝি জায়গাতেই নৌকা স্থির করে দাঁড় করিয়ে রাখল। আমি বললাম, হ্যাঁ রে, পাড়ে উঠবো না আমরা? না রে, এখানকার ডাঙায় ওঠা যাবে না। এই যে ঝোপগুলো দেখছিস, সব কাঁটা ঝোপ, গায়ে লাগলে ভয়ানক জুলুমি হবে। আমি আরও কিছু জিজ্ঞেস করতাম হয়তো, কিন্তু কিছু একটা বলার আগেই উল্টো দিক থেকে আরও একটা নৌকা আসতে দেখলাম। আরও কাছাকাছি এলে দেখতে পেলাম নৌকা বাইছে একটা রোগা চেহারার লোক। রোগা হলেও বেশ আঁটো সাঁটো শক্ত চেহারা। একসময় নৌকাটা আমাদের নৌকার একেবারে কাছাকাছি চলে এলো। কাছাকাছি আসতে অপর নৌকার সেই রোগা লোকটা আমাদের দিকে তাকিয়ে একটা বোকা বোকা হাসি হাসল। শিবু এবার তার নৌকা থেকে দুটো বস্তা আমাদের নৌকায় নিয়ে নিল, সেই সঙ্গে একটা ঝুড়ি ভর্তি কিছু সবজি। তারপর লোকটা আমাদের দিকে তাকিয়ে একবার চট করে ঘাড় নেড়ে নৌকা পিছোতে শুরু করলো। এতক্ষণ থাকলেও লোকটার সঙ্গে আমাদের কোনো কথাই আদান প্রদান হলো না। লোকটা তার নৌকা নিয়ে চলে গেলে শিবুও দাঁড় জলে ফেলল। বলল, লোকটাকে যে দেখলি, বেটা কথা বলতে পারে না, বোবা। ও আচ্ছা, তাই কোনো কথা বলল না। তারপর জলের দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম, হ্যাঁ রে, ওখানে অতগুলো কাঠের গুঁড়ি ভেসে বেড়াচ্ছে কেন? ওগুলোকে অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছিলাম। শিবু আবারও সেই ঘোঁত জাতীয় একটা তাচ্ছিল্যের শব্দ করে বলল, কাঠের গুঁড়ি নয় ওগুলো, কুমির। কুমির? অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম আমি সেই দিকে। বুকের ভেতরটা গুড়গুড় করতে লাগলো আমার। আর কি কি আছে এই জঙ্গলে? আর কত রকম বিপদ ছড়িয়ে রয়েছে চারিদিকে। এমন একটা জায়গায় শিবু কিসের টানে রয়েছে? দুপুরে চালে ডালে খিচুড়ি বানিয়েছিল শিবু। অতি অল্প উপকরণে বেশ সুস্বাদু হয়েছে খেতে। খেতে খেতে এটা ওটা নিয়ে কথা কইছিলাম। এ কথা ও কথার পর এলো স্কুলের কথা। বললুম, আচ্ছা শিবে, তোর দেবুর কথা মনে পড়ে? আরে আমাদের সেই দেবাশিস রে, কেমন ভালো গানের গলা ছিল মনে পড়ে? প্রত্যেক বছর স্কুলে অ্যানুয়াল ফাংশনে গান গাইতো।
স্কুলের পর খুব উঠে পড়ে লেগেছিল একটা রেকর্ড ক্যাসেট বের করবে বলে। তারপর কোথায় যে চলে গেল আর কোনো খবর নেই। আর রাজদীপ, ওরও তো আর কোনো খবর পাইনি। কলেজ ছাড়ার পর চাকরি পেয়েছে বলে একটা চিঠি দিয়েছিল, বলেছিল একদিন মিষ্টি নিয়ে আসবে। তারপর আর হ্যাঁ রে, তমালের কথা শুনেছিস? ছেলেটা কেমন অকালে চলে গেল না? এইদিকেই কোথায় একটা ফরেস্ট অফিসারের চাকরি নিয়ে এসেছিল। শুনেছিলাম একদিন হঠাৎ উধাও হয়ে গেছিল কোয়ার্টার থেকে। তার কয়েকদিন পরে সেখান থেকে অনেকটা দূরে জঙ্গলের মধ্যে ওর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বোধহয় বাঘে নিয়েছিল। কথা বলার ফাঁকেই হঠাৎ এক মুহূর্তের জন্য যেন শিবুর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে যেতে দেখলাম। শিবুর খাওয়া হয়ে গিয়েছিল। সে উঠে পড়ল। তারপর কথার কোনো রকম ধার না ধরেই সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে বলল, আজ রাতে ঘুমোস না, জেগে থাকিস। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কেন বলতো? আজ রাতে তোকে একটা জিনিস দেখাবো। কখনো দেখিসনি এমনটা, শুনে থাকবি, কিন্তু দেখা যে হয়নি তা বলতে পারি। তৈরি থাকিস। আমার রেডিয়াম দেওয়া হাত ঘড়িতে দেখলাম 11:10। খাওয়া হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই। শিবু বলেছিল খানিকক্ষণ চাইলে গড়িয়ে নিতে পারি, ওই সময় মতো ডেকে নেবে আমাকে। কিন্তু কি দেখাতে যে ডাকবে তা আমি অনেক ভেবেও উদ্ধার করতে পারলাম না। শুয়ে শুয়ে শিবুর এই বনবাসের অদ্ভুত সৃষ্টি ছাড়া জীবনযাপনের কথাই ভাবছিলাম। ভাবতে ভাবতে হালকা তন্দ্রা লেগেছিল চোখে। ঠিক তখনই শিবুর মোটা দানবের মতো গলায় ডাক শুনলাম আমার ঘরের দরজার কাছ থেকে। ধক করে উঠল বুকের ভেতরটা। দীপু, ঘুমোচ্ছিস? না, ঘুমোয়নি। বল। আয়, উঠে আয়, তোর চাদরটা গায়ে জড়িয়ে নিস। আমি চাদর জড়িয়ে টর্চ হাতে করে বেরিয়ে আসছিলাম। শিবু বলল, ওটা রেখে আয়। সে কি, এই অন্ধকারে টর্চ নেব না? কিছুই তো দেখতে পাবো না। না, দরকার নেই। এই গোটা এলাকা আমার হাতের তালুর মতো চেনা। তুই তো থাকবি আমার সঙ্গেই, কিচ্ছু লাগবে না। তাছাড়া টর্চ থাকলে অনেক অসুবিধা আছে। রেখে আয় চটপট। বড্ড অদ্ভুত লাগছিল আমার। হাজার একটা প্রশ্ন মগজে কিলবিল করে বেড়াচ্ছে। ভয় যে করছে তা বলতে আমার লজ্জা নেই, কিন্তু সেই সব অনুভূতি মনের মধ্যে চেপে রেখেই খালি হাতে বেরিয়ে এলাম শিবুর সঙ্গে। চারপাশে কুপকুপে অন্ধকার। নিজের হাতখানাও নিজে দেখতে পাওয়া যায় না সেই আঁধারে। মাঝে মাঝে মনে হতে লাগলো যেন অন্ধ হয়ে গিয়েছি আমি। আকাশে ভাসা ভাসা মেঘের আড়ালে আধখানা চাঁদ ঢাকা পড়ে গিয়েছিল। খানিক বাদে সেই মেঘ সরে যেতেই সেই মিয়ানো আলোয় আমার চোখ পড়ল শিবুর মুখের ওপর। ছ্যাঁত করে উঠল কলচের মধ্যে। এ কার মুখ? মানুষের নাকি কোনো হিংস্র জন্তুর? পাথরের মতো কঠিন মুখে এক অমানসিক ক্রূর হাসি লেপ্টে, আর ওই একজোড়া চোখ যেন জ্বলছে বন্য সাপদের মতো। মেঘের কবরের নিচে আবারও চাপা পড়ল চাঁদ। চারপাশ আবারও সম্পূর্ণ আড়াল হয়ে গেল আমার চোখের সামনে থেকে। শিবু বলল, আমার সঙ্গে সঙ্গে আয়। শিবুর গা ছুঁয়ে পায়ে পায়ে এগিয়ে চলেছিলাম অসহায় অন্ধ শিশুর মতো। একসময় অনেকটা সাহস খামছে আমি কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করলাম, হেই,
কোথায় চলেছি বলতো আমরা? তোকে সেই জিনিসটা দেখাবো যে। কোন জিনিস? তুই কি দেখাবি আমাকে? শিবু একটু থেমে শীষের মতো গলায় শুধু একটাই শব্দ উচ্চারণ করল, শিকার। দাঁড়িয়ে পড়লাম আমি। কি বলল? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, শিকার? কিসের শিকার? দেখতেই পাবি। তুই তুই শিকার করবি? কিন্তু কিন্তু সেটা তো বেআইনি। ধরা পড়লে? এখানে আইন দেখাবে কে? এই জঙ্গলের রাজ্যে কেবল জঙ্গলের নিয়ম চলে, জঙ্গলের আইন। এখানে কেবল দুটো অবস্থান, শিকার অথবা শিকারী। তুমি কোনটা হতে চাও তোমাকেই ঠিক করে নিতে হবে। হয় শিকার হয়ে কারো পেটে যাও, আর নয়তো নিজেই হয়ে ওঠো শিকারী। আমি শিকারী হয়েছি, জঙ্গল শিখিয়েছে আমায়। বাইরের আনকোড়া লোক এখানে শিকারী ধরতে এলে নিজেই কখন শিকার হয়ে যাবে টেরটাও পাবে না। দারুণ অবজ্ঞার সাথে আমার কথাটা যেন আস্তা করে ছুঁড়ে ফেলে দিল শিবু। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, শিবু আমার মুখে হাত দিয়ে থামালো। তারপর আমার কাঁধে আলতো চাটি মেরে ইশারা করলো এগিয়ে চলতে। হাঁটতে হাঁটতে আমরা খাঁড়ির কাছে চলে এলাম, যেখানে আমাদের নৌকাখানা বাঁধা। আমরা আবারও উঠে বসলাম সেই ছোট্ট কাঠের জলযানে। শিবু নিঃশব্দে দাঁড় বাইছে, কেবল তারের খোঁচায় জলের মৃদু ছপাত ছপাত আওয়াজ আসছে। আমার মাথার ভেতর কেমন যেন সমস্ত তালগোল পাকিয়ে যাচ্ছিল। কিছুতেই হিসেব মেলাতে পারছিলাম না। শিবু যদি শিকার করতেই যায়, তবে তার হাতে কোনো অস্ত্র নেই কেন? রাইফেল ছাড়া শিকার করা যায়? রাইফেল না হোক, অন্য কোনো অস্ত্র? আজও তো এদিককার গাঁয়ের লোকেরা তীরধনুক বা বল্লম বা ওই কোঁচ জাতীয় কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে, কিন্তু তাও তো নেই। পারতপক্ষে অন্তত একটা লাঠি। অথচ শিবুর হাত পুরোপুরি খালি, এমনকি শিকার ধরার জন্য জাল পর্যন্ত নেই। তবে কি দিয়ে শিকার করবে ও? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেলেও কিছু জিজ্ঞেস করার সাহস হলো না আমার। আড়ষ্টভাবে বসে রইলাম নৌকার পাটাতনের ওপর। শুনতে পাচ্ছিলাম কাছাকাছির মধ্যেই কোথাও একপাল শেয়াল অশুভ স্বরে ডেকে চলেছে। এদিক ওদিক থেকে মাঝে মাঝেই খসখস বা সস্বর জাতীয় শব্দ ভেসে আসছে। একটানা ঝিঝির ডাকে কানে তালা ধরছে। হঠাৎ এসব শব্দ ছাপিয়ে একটা রাতচড়া পাখি কর্কশ্বরে ডেকে উঠল। মনে হলো যেন বলছে, শিকার শিকার শিকার। বেশ খানিকটা নৌকা বেয়ে শিবু এবারে একটা চড়ায় ভিড়ল। নামতে নরম কাদা মাটিতে পা বসে যেতে লাগলো আমার। শিবু আমায় নিয়ে আরো ভিতরে প্রবেশ করল। জঙ্গল এখানে বেশ ঘন। জঙ্গলের বেশ অনেকটা ঢোকার পর শিবু একটা বড় গাছের সামনে দাঁড়ালো, সঙ্গে আমিও। বড় গাছটার আশেপাশে অনেকটা জায়গা জুড়ে ঘন ঝোপ। সেই ঝোপের পিছনে গিয়ে শিবু জলদ গম্ভীর স্বরে বলল, বসে পড়। তার গলায় স্পষ্ট আদেশের সুর। আমি বিনা বাক্য ব্যয়ে উবু হয়ে বসে পড়লাম সেখানে। অনুভব করলাম শিবুও কাছেই বসল, কিন্তু আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে। নিজেকে আমার মনে হচ্ছিল কলের পুতুল, যেন আমার নিজস্ব কোনো সত্তা নেই। শিবু আমাকে যেমন চালাবে আমায় তেমনি চলতে হবে। নিজস্ব কোনো বিচার বুদ্ধি কি বিবেচনা
কিছুই নেই আমার, থাকলেও তা এখন গুরুত্বহীন। কিসের আশায় যে আমরা এমন মূর্তির মতো বসে আছি তা এখন আমি বুঝতে পারছি না। লম্বা প্রতীক্ষার প্রহর যেন আর কাটতে চায় না। সর্বাঙ্গে মশার হুল যেন মারণ সূচের মতো বিঁধছে। আমার দুটো মাত্র হাত তাদের বিরুদ্ধে লড়াইয়ে কিছুতেই পেরে উঠছে না। একসময় কে যেন তার শক্ত মুঠিতে আমার হাতটা খপ করে ধরে ফেলল, থামিয়ে দিল আমাকে। শিবু শব্দ করতে নিষেধ করছে বুঝলাম, কিন্তু কেন? একটু কান পাততেই একটা মৃদু শব্দ শুনতে পেলাম। আমাদের সামনে থেকে আসছে শব্দটা। মনে হলো সেখানে কোনো চতুষ্পদ চলাফেরা করছে। ক্রমে বুঝলাম সেটা একটা নয়, অনেকগুলো। চাঁদের আলো পৌঁছচ্ছে না এখানে। শিবুর উপস্থিতি টের পাচ্ছি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। সে আবার আমার থেকে দূরে সরে গিয়েছে। আরও খানিকক্ষণ কাটল এভাবে। আমি দুরু দুরু বক্ষে দাঁতে ঠোঁট চেপে বসে রয়েছি। চাদরটা দিয়ে যতদূর সম্ভব মশার আক্রমণ ঠেকাতে চেষ্টা করছি, অথচ নড়াচড়া করতে পারছি না। শিবুর বারণ। এখন মশার জ্বালায় অস্থির আমি হঠাৎ একটা কথা ভেবে ভারী অবাক হলাম। আমি তো এতক্ষণ পটাপট মশা মারছিলাম, কিন্তু শিবুর দিক থেকে কোনো আওয়াজ তো পাইনি একবারও। ওর গায়ে কি মশা বসে না, নাকি ওর সহ্য শক্তি এতই দৃঢ় যে সব তুচ্ছ ব্যাপারে সে তোয়াক্কাই করে না? একসময় মনে হলো শিবু আদৌ আমার পাশে আছে তো, নাকি আমায় একলা ফেলে সে অন্য কোনো দিকে চলে গেছে। কথাটা মনে হতেই আমি হাত বাড়িয়ে ওকে ছুঁয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার হাতে জমাট অন্ধকার আর ঝোপের ডালপালা ছাড়া আর কিছুই ঠেকল না। বুকের মধ্যে এক ঝলক রক্ত ছলকে উঠল আমার। শিবু কোথায়? শিবু? আমি চঞ্চল হয়ে শিবুর নাম ধরে ডেকে উঠতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় যেন অন্ধকার থেকে একটা হাত এসে আমার মুখে চাপা দিল। না, শিবু আছে এখানেই, তবে তার সঠিক অবস্থানটা এখনো ঠাউর করতে পারছি না আমি। তখন আমি সামনের দিক থেকে একটা চতুষ্পদের কাছে আসার শব্দ অনুভব করলাম। কিছু যেন একটা এগিয়ে আসছে এদিকেই। আমার মুখের ওপর থেকে হাতটা সরে গেল, আর সরে গেল চাঁদের ওপর থেকে জমে থাকা মেঘের স্বর। একটা মরা আলোয় এতক্ষণ পর আমার চোখে অতি ক্ষীণ দৃষ্টি ফিরে এলো। সেই দৃষ্টিতেই বুঝতে পারলাম শিবু কেমন যেন ওঁত পাতার মতো করে বসল শরীর শক্ত করে। সামনেই সেই চতুষ্পদের পদশব্দ আরও একটু কাছে এগিয়ে আসতেই আমাদের ঝোপ থেকে কি যেন একটা বিদ্যুতের মতো তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়ল সামনের দিকে। সঙ্গে সঙ্গেই কানে বিঁধল হরিণের মর্মস্পর্শী আর্তনাদ। আরও সামনের দিকে অনেকগুলো চতুষ্পদের ঊর্ধ্বশ্বাসে ছুটে পালানোর আওয়াজ পেলাম। আন্দাজ করতে কষ্ট হলো না, হরিণের একটা পাল এতক্ষণ আমাদের সামনে চড়ে বেড়াচ্ছিল, এখন তারাই দৌড়ে পালাচ্ছে ত্রাহি ত্রাহি রবে। আর তাদেরই একজনের সেই বুক ভাঙা চিৎকার এক্ষুনি আমি শুনতে পেলাম। কিন্তু কোথায় সেটা? শিবুই বা কোথায়? আর চুপ করে থাকা সম্ভব হলো না আমার পক্ষে। নিষেধ ভেঙে ডাক দিলাম। ডাকতে গিয়ে বুঝতে পারলাম গলার ভেতরটা শুকিয়ে কাঁটা হয়ে গিয়েছে। অপর দিক থেকে কোনো সাড়া না পেয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম আমি।
নিরেট অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতে লাগলাম শিবুকে। আরও একবার দুবার ডাকার পর হঠাৎ অন্ধকার থেকে মোটা গলায় শিবু বলে উঠল, চল। কি দানবের মতো স্বর! এমন স্বর কি মানুষের হয়? কথা সরছিল না আমার মুখে। কাঁপা কাঁপা পায়ে আমি একেবারে আন্দাজের ওপর ভর করে এগোতে লাগলাম। শিবু তখন আমার পিছনে, তার ভারী পায়ের শব্দ কানে আসছে। আন্দাজে যতদূর বোঝা সম্ভব সোজা হেঁটে একসময় আমরা এসে পড়লাম সেই নদীর ধারে। এখানে আধার কিছুটা তরলায়িত। সেই তরল আধারেই বুঝলাম শিবু হরিণটাকে কাঁধে করে নিয়ে চলেছে। তখনও মরেনি সেটা, আধমরা হয়ে ঝুলে আছে। ফোঁস ফোঁস নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। কেমন একটা জংলি কটু গন্ধ নাকে এসে লাগছে। শিবু হরিণের দেহটা ছুঁড়ে দিল নৌকার ওপর, তারপর চড়ে বসল নিজে। আমিও তার নির্দেশের অপেক্ষা না করে উঠে পড়লাম নৌকায়। নিঃশব্দে দাঁড় বাইতে লাগলো শিবু। আমার বুকটা কাঁপছে তখনও। কথা কইতে পারছিলাম না আমি, ভয় করতে লাগলো। তাই কোনো কথা জোগালো না মুখে। নৌকার পেটে একটা আধমরা জন্তু নিয়ে চুপচাপ ফিরতে লাগলাম আমরা দুজনে। সারাটা রাত জেগে কাটালাম। বিছানায় শুয়ে থেকে শিউরে উঠছিলাম। শিবু কি আর মানুষ নেই? জঙ্গলে থেকে থেকে জেগে উঠেছে তার পাশবিক সত্তা। নইলে খালি হাতে সে কেমন করে শিকার করলো হরিণটাকে? আহত করলো কি দিয়ে? কোন উপায়ে সেটাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়ে অনায়াসে কাঁধে তুলে বয়ে নিয়ে এলো? না, কিছু ভালো লাগছে না আমার। একটা অশুভ অনুভূতি মনটাকে গ্রাস করছে রাহুর মতো। শিবু যে স্বাভাবিক নয় তা বলাই বাহুল্য। তবে কি তার ডাকে সাড়া দিয়ে বাড়ি থেকে এত দূরে এই জনমানবশূন্য ঘন অরণ্যভূমিতে এসে নিজের বিপদ নিজেই ডেকে আনলাম? কিন্তু তাই যদি হবে তবে এবার উপায় কি? কি করব আমি? কাল সকাল হলে শিবুকে বলতে হবে যে আমি আর এখানে থাকবো না। কিছু একটা অজুহাত খুঁজতেই হবে আমাকে। পরদিন দুপুরে খেতে বসে শিবু হাসি মুখে একটা বাটি এগিয়ে দিল আমার দিকে। বাটি ভর্তি মাংস। সকাল থেকে শিবু এই রান্নার কাজেই এত ব্যস্ত ছিল যে মুখ ফুটে কোনো কথা বলতে ভারী অপ্রস্তুত লাগছিল। তাছাড়া ও আজ এমন অমায়িক আর খোশ মেজাজে ব্যবহার করতে লাগলো যে কোনো কঠিন কথা বা অভিযোগ করতে আমার বাঁধো বাঁধো ঠেকতে লাগলো। কাল রাতের শিকার করা সেই হরিণের মাংসই আজ রান্না করেছে। আমি প্রথমে প্রতিবাদ করেছিলাম বটে, কিন্তু হরিণের মাংসের স্বাদ অন্তত একবার চেখে দেখার লোভ শেষমেশ আর দমন করতে পারলাম না। খেতে বসে প্রথমে মাংস মুখে তুলতে একটু কেমন কেমন লাগলেও এক দুবার খাবার পরই সব জড়তা কেটে গেল আমার। সে কি স্বাদ! পরক্ষণেই একটা কথা মনে হলো আমার। অত বড় জিভটার তুলনায় মাংসের পরিমাণ বেশ কম লাগছে। না, আমার খাবার পক্ষে যথেষ্টই দিয়েছে শিবু, কিন্তু তবুও একটা আন্দাজ তো আছে আমার। আরও বেশি মাংস থাকা উচিত ছিল। তবে কি পরের জন্য তুলে রেখেছে শিবু? জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর ওইটুকুতে হয়ে যাবে? হ্যাঁ, আমার আর লাগবে না, তোর লাগলে বলিস। না না বাপ, এই ঢের। কিন্তু এতটাই হয়েছে নাকি মাংস? না মানে আরও বেশি থাকার কথা নয় কি? অত বড় একটা হরিণ। প্রশ্নটা করার সঙ্গে সঙ্গেই দেখলাম শিবুর মুখের হাসি হাসি ভাবটা পলকে মিলিয়ে গেল।
আমাকে আগে খাইয়ে তারপর খেতে বসলো শিবু। আমার তখনও খাওয়া শেষ হয়নি। শিবু খাবার মুখে তোলার সময় হাঁ করতেই চোখে পড়ল ওর দাঁতে লালচে ছোপ। কিসের দাগ ওটা? আমার মনে প্রতিহিংসা জেগেছিল, বলল শিবু। বিকেলের সূর্যাস্তের পূর্ব মুহূর্তের নরম আলো গায়ে নিয়ে আমি আর শিবু বসেছিলাম নদীর পাড়ে। সোদা বাতাস ছুঁয়ে যাচ্ছিল আমাদের। গল্প করতে করতে আমি আবারও ওর চাকরি জীবনের থেকে পালিয়ে, নাগরিক জীবনের থেকে পালিয়ে এই জঙ্গলবাসের ইতিহাস জানতে চাইলাম কি হয়েছিল সেখানে, কেনই বা সে এরকম সিদ্ধান্ত নিয়ে বসল। সে যে বলেছিল সেই কথা পরে একদিন বলবে। কি সেই কথা? উত্তরে তখন শিবু বলল, আমার মনে প্রতিহিংসা জেগেছিল, কিন্তু আমার কোনো আফসোস নেই, অপরাধ বোধ নেই। যা করেছিলাম সজ্ঞানে, জেনে বুঝে বিচার বিবেচনা করে। মনে হয়েছিল ওরা এটারই যোগ্য। যে অন্যকে সম্মান করতে জানে না, অন্যের দুর্বলতা নিয়ে নোংরা মস্করা করে দারুণ মজা পায়, আর দুর্বলের সামনে নিজের ফাঁকা অহংকার জাহির করে, তাদের সঙ্গে এই রকমই হওয়া উচিত। বিদ্রূপ করা প্রকৃতির স্বভাব নয়, মানুষের। তাই প্রকৃতির নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করলে তার শাস্তি প্রকৃতিই দেয়। সেবারও তাই দিয়েছিল। আমি কেবল রাস্তাটা পরিষ্কার করে দিয়েছিলাম। কি করেছিলি তুই শিবু? রোজ রাতে এই মদ তারির বোতল নিয়ে বসতো ওরা সন্ধ্যের পরে। আগুন করে তার চারপাশে গোল হয়ে বসে রাতের খাবার খায় আর নেশা করে। সেদিন সকালে গঞ্জে যাওয়া হয়েছিল বাজারপত্র আর আরো কিছু দরকারি জিনিসপত্র আর চিঠি নিয়ে আসতে। সঙ্গে আমিও ছিলাম। ফিরে এসে আমি মিথ্যে করে ওদের কাছে বললাম গাঁয়ের বাড়িতে আমার দিদির মেয়ে হয়েছে, মানে আমি মামা হয়েছি। সেই খুশিতে গঞ্জ থেকে আমি মিষ্টি আর বেশি করে মদ নিয়ে এসেছি। তুই তো জানিস আমার কসমিন কালেও কোনো দিদি ছিল না, গোটাটাই আমার বানানো। সেদিন রাতে প্রায় উৎসব চলল। আমার খরচায় আনা মিষ্টি আর দেশি মদে ওদের ভয়ঙ্কর নেশা চড়ে গেল। রোজ রাতের মতো আমাদের বড় সাহেব মদ্যপ অবস্থায় আমায় নিয়ে ব্যঙ্গ করে আমোদ নিয়ে নেশায় মুদ হয়ে চলে গেল নিজের তাঁবুতে। রোজ তাঁবুর সামনে আগুন করে রাখা হয়, পালা করে দুজন কুলি জেগে পাহারা দেয়। কিন্তু সেই রাতে কেউ আর নিজের হুঁশে ছিল না। তারা নেশায় অচেতন হয়ে সেখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল এর ওর ঘাড়ে। আমি তখন ইচ্ছে করে নিভিয়ে দিলাম বড় আগুনটা, আর আমার নিজের ছোট তাঁবুটা একটু তফাতে নিয়ে এলাম, আর দলের বাকি তাঁবুগুলো দিয়ে ঘিরে রাখলাম পাঁচিলের মতো। তারপর আমার তাঁবুর সামনে আগুন জ্বেলে রাখলাম। বাকিরা পড়ে রইল খোলা আকাশের নিচে অন্ধকারে। সারা রাত জেগে রইলাম বন্দুক হাতে। এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করিনি আমি। ভোরের আগে বের হলাম তাঁবু থেকে। তাড়াতাড়ি তাঁবুগুলো আগের জায়গায় দাঁড় করিয়ে দিলাম। তারপর সাবধানে ঘুমন্ত কুলিগুলোর পাশে এক জায়গায় শুয়ে পড়লাম, যেন সারা রাত আমিও তাদের সঙ্গে সেখানেই পড়েছিলাম। ভোরের আলো ফুটতেই এক এক করে কুলি জেগে উঠতে শুরু করলো, আর তার একটু পরেই হইচই পড়ে গেল তাদের মধ্যে। কারণ ততক্ষণে তারা লক্ষ্য করে ফেলেছে যে তাদের দলের দুজন কুলি উধাও, আর খানিক দূরেই পড়ে আছে চাপ চাপ টাটকা রক্ত। কারো আর বুঝতে বাকি রইল না গত রাতের নেশার ঘোরে বাইরে শুয়ে থাকার কারণে তাদের বাঘে তুলে নিয়ে গেছে। মানুষ দুটোকে তুই বাঘের হাতে তুলে দিলি? দিলাম,
তবে আক্ষরিক অর্থে না। আমি তো নিজের হাতে ওদেরকে বাঘের খাঁচার ভেতর তুলে দিইনি, আমি শুধু সুযোগ করে দিয়েছিলাম। বাঘ তো নিজে এসেছিল, আবার নাও তো আসতে পারতো, তাই না? তাছাড়া কুলিরা নিজের ইচ্ছে অতিরিক্ত মাত্রায় নেশা করেছিল, আমি তো ওদের বাধ্য করিনি। তারা নিজেরাই অসাবধানী হয়ে বাইরে শুয়েছিল, আমি ওদের টেনে বাইরে বের করে আনিনি, তাই আমি প্রত্যক্ষভাবে দায়ী নই। এই ঘটনার পরেই সবাই পালিয়ে গেল কাজ ছেড়ে? না, তখনই না। তবে কুলিরা ছেড়ে যেতে চেয়েছিল বটে, তাদের মধ্যে আতঙ্ক বা চাঞ্চল্য যাই বলিস সেটা দেখা দিয়েছিল। কিন্তু বড় সাহেব তাদের বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করল। বলা হলো এবার আরো বেশি সাবধানী হয়ে থাকতে হবে। সরকারের এত টাকার প্রজেক্ট, সরকারের কাজ হওয়া না হওয়ার ওপর তাদের তো পেমেন্ট নির্ভর করছে। আমিও বোঝালাম তাদের খুব করে। আমার উদ্দেশ্য অবশ্য ছিল অন্য। কি উদ্দেশ্য? এই পরিবেশে শিবুর পাশে বসে ওর মুখ থেকে তার এমন নৃশংস প্রতিহিংসা পরায়ণতার কথা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। শিবু এক অদ্ভুত স্বরে টেনে টেনে বলতে লাগলো, কুলিগুলো দোষী ছিল বটে, কিন্তু পালের গোদা তো ছিল অন্য কেউ। তার প্ররোচনা পেয়েই তো আমার অধস্তন হয়েও তারা আমায় নিয়ে আমার সামনেই মজা করার সাহস পেত। সেই পালের গোদাটি যে তখনও দিব্যি বেঁচে বর্তে রয়েছে, তার উপরেই তো শোধ নেবার সবচেয়ে জ্বালা আমার। ওকে কি তবে তুই খুন করেছিলি? আমি কেন করব? প্রকৃতি তার শাস্তি দিয়েছে। আমি এবারও শুধু সুযোগ করে দিলাম তাকে। মানুষ এককালে প্রকৃতিরই অংশ ছিল, কিন্তু ধীরে ধীরে সে প্রকৃতি থেকে দূরে সরতে শুরু করলো। নিজের উন্নত মস্তিষ্কের সাহায্যে আর সেই বুদ্ধির অহংকারেই সে নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন হতে থাকলো। সে শিকড় থেকে যত আলগা হয়েছে, তত তার মধ্যে জেগেছে প্রকৃতির বিরুদ্ধে অমানবিকতা, তত সে হয়ে উঠল অমানুষ। আমি তাই নিজেকে সঁপে দিয়েছি মানুষের সেই আদিম উৎসের কাছে, প্রকৃতির কাছে, জঙ্গলের কাছে। তারপর তুই তোদের সেই বড় সাহেবকে কি করলি? বাঘে দুজন কুলি তুলে নেবার পর আরো বেশ কয়েকদিন কাটল। মজুরদের মধ্যেকার চাঞ্চল্য শান্ত হয়ে এলো, সেই সঙ্গে কমে এলো ওদের সাবধানতা। আমিও তো এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। একদিন রাতে কুলিরা পাহারা একটু ঢিলা দিল, আমি বুঝলাম এই সুযোগ। তখন রাত অনেক। আমি তাঁবুর ভেতর থেকে মাথা বের করে ঘাড় ঘুরিয়ে ভালো করে দেখে নিলাম বাইরেটা। 3 জন কুলি আগুনের কাছে কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে অঘরে। আগুন নিভু নিভু হয়ে এসেছে। আমি চট করে বেরিয়ে এলাম তাঁবু থেকে, গিয়ে উপস্থিত হলাম বড় সাহেবের তাঁবুর সামনে। ফিস ফিস করে ডাকলাম, যাতে বাইরের কুলিগুলো জেগে না যায়। সাহেব খানিক পরে নেশাতুর ঢুলু ঢুলু চোখে এসে দাঁড়ালো, বলল, কি ব্যাপার? আমি গোবেচারা মার্কা স্বরে বললাম, আমার খুব ভয় করছে। অনেক দূর থেকে বাঘের ডাক শুনে আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে, ঘুম আসতে চাইছে না। সাহেব যদি আজ রাতটা তার তাঁবুতে আমায় শুতে দেন, তবে মনে একটু সাহস পাই। অহংকার মানুষকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। তারা অন্যের ভীরুভাব দেখলে খুব আমোদ পায়। এই সাহেবও তাই পেলেন, যেন আমার কাপুরুষতা দেখে খুব স্বস্তি পেলেন। তাই দ্বিতীয়বার না ভেবে কুৎসিত হাসিটা হাসতে হাসতে আমায় ঢুকতে দিলেন তার তাঁবুতে।
আগেই বলেছি, বড় সাহেব নেশা করতেন খুব, তাই আমার তাঁবুতে আসার অনতিকাল পরেই সাহেব নিজের বিছানায় শুয়ে গভীর ঘুমে তলিয়ে গেলেন। সাহেব ঘুমোতে আমি উঠে পড়লাম। তাঁবুগুলোর অবস্থা এইরকম যে ভেতর থেকে চেন আর বোতামের মতো করে দেওয়া আছে বলে সেগুলো ভেতর থেকেই বন্ধ করা যায় বা খোলা যায়। বাইরে থেকে কেবল সরু দড়ির মতো বাঁধন। যদি তাঁবুর দরজা খুলতে হয় তবে ভেতর থেকেই খুলতে হবে। তাই আমার এই অনন্য উপায় অবলম্বন। আমি ভিতর দিক থেকে তাঁবুর পোক্ত চেন আর বড় বড় বিশেষ কায়দায় তৈরি বোতামগুলো খুলে হাট করে রাখলাম তাঁবুতে ঢোকার রাস্তা। তারপর আমি ফিরে গেলাম নিজের তাঁবুতে। যাবার আগে নিভিয়ে দিয়ে গেলাম মাঝের আগুনটা, জ্বালিয়ে দিলাম আমার তাঁবুর সামনে। তারপর আর কি, যা হবার তাই হলো। শেষ রাতে বাঘ এলো। এবার কিন্তু সে বাইরে শুয়ে থাকা কুলিদের কাউকে নিল না, যেন আমার মনোবাঞ্ছা পূর্ণ করতেই নিয়ে গেল জাঁদরেল, অহংকারী, নীচ মানসিকতার নেশারি বড় সাহেবকে। তখন মনে হলো এই বনভূমির সঙ্গে, এখানকার বন্য জন্তুদের সঙ্গে আমার কোথায় যেন একটা টান রয়েছে। তখনই ঠিক করলাম, আর থাকবো না আমি এখানে। এই প্রকৃতির সঙ্গে একাত্ম করে নেব নিজেকে। জঙ্গলি শিখিয়ে পড়িয়ে নেবে আমায়, আর যদি না শিখতে পারি তো প্রকৃতির শাস্তির ব্যবস্থা করে দেবে আমার। তাই ভোর হতেই সমস্ত ছেড়ে ছুড়ে পালিয়ে গেলাম জঙ্গলে। আমাকে আর বড় সাহেবকে না দেখে ওরা হয়তো ভেবেছে আমাদের দুজনকেই বাঘে নিয়েছে। আমি তবে থেকে ওদের কাছে মৃত। বাইরের দুনিয়ার কাছে এই শিবনাথ বাড়ুর যে মরে গেছে। তারপর শুরু হলো এই জঙ্গলে আমার বেঁচে থাকার লড়াই। শিবুর এই গায়ে কাঁটা দেওয়া কাহিনী শুনে আমি কিছুক্ষণ থম মেরে বসে রইলাম। তারপর বললাম, আচ্ছা, সেই বড় সাহেবের ওপর তোর ক্ষোভের কারণ কি শুধু ওই কুৎসিত টোন টিটকিরি কাটার জন্যই? কিন্তু তাই যদি হয় ভাই, তাহলে তো তুই কেবল চাকরিটা ছেড়ে দিলেই মিটে যেত। এত বড় শাস্তি দেওয়ার কি সত্যি দরকার ছিল? না, শুধু তাই হলে তো মিটেই যেত। কিন্তু ব্যাপারটা যে শুধু মন্তব্যে আটকে থাকেনি। সাহেব আমায় শুধু মানসিকভাবে নয়, শারীরিকভাবেও নির্যাতন করত। শারীরিকভাবে? হ্যাঁ, আমার সঙ্গে জোর করে শারীরিক জুলুম করত। সারা রাত যন্ত্রণায় ছটফট করতাম আমি। আর সেই কুলি মজুরগুলো কেউ একটা কথাও বলতো না সাহেবের বিরুদ্ধে। উল্টে হাসাহাসি করত। আড়ালে আমায় কি ডাকতো জানিস? সাহেবের রক্ষিতা। এইটাকেই ওদের নিজস্ব ভাষায় কুৎসিত বিকৃত রূপে বলতো। ইস, ছি 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 ছি। থাক 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 ভাই, তোকে আর বলতে হবে না। মানুষ এতটাও... এবার বুঝলি তো কেন এত ক্ষোভ আমার? বুঝলাম। আচ্ছা শিবু, আমি তো তোর ছেলেবেলার বন্ধু। তুই আমায় বিশ্বাস করিস না? করি তো। তবে ফিরে চল না কেন? কারোর সঙ্গে বেশি মিশতে না চাস, মিশবি না। আমার সঙ্গে আমার বাড়িতে থাকবি। আমার তো সংসার টংসারের ঝামেলা নেই। দুই বন্ধুতে মিলে থাকবো একসঙ্গে। এইসব জঙ্গলি জীবন ছাড় শিবে, ফিরে চল। আবার নতুন করে সব শুরু করবি না হয়? সবাই তো আর খারাপ নয়। না, তা হয় না। শহুরে মানুষের জীবন আমার জন্য নয়। ওখানে আমি আর খাপ খাই না। শিবনাথ মৃত, এখন এই জঙ্গলই আমার ঘর। আমি অরণ্যের সন্তান। কিন্তু শিবু, এ যে বড় বিপজ্জনক জায়গা। যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। পদে পদে বাঘের ভয়, বিষাক্ত সাপের ভয়, জলে কুমিরের ভয়, আরও না জানি কি কি সব আছে। না দীপু,
আমি শিকারী, শিকার নই। যে জিনিসের ভয় তুই আমায় দেখাচ্ছিস সেই বাঘও এক শিকারী, তাই ওর ভয় করি না আমি। বাঘের সমস্ত চাল আমার জানা। আমি সঙ্গে থাকলে বাঘেও কিছু করতে পারবে না তোর। শুধু সামলে থাকবি নদীর জলের কুমির আর কামঠে থেকে। ও দুটো ভারী পাজি জানোয়ার, নদীতে ভুলেও নামিস না যেন। মনে রাখিস, এক শিকারী অন্য শিকারীকে যেমন ভালো চেনে তেমনটা আর কেউ চেনে না। তোর ভরসা না হলে থাকিস জেগে আজকে রাতটাও, দেখাবো তোকে কে বড় শিকারী। ছেড়ে দে শিবে, আমি আমি তোকে একদম সন্দেহ করছি না। তুই অনেক বড় শিকারী, আমি বুঝেছি। তাই বলে ভয় পাচ্ছিস? স্কুলে থাকতে তো কত কেরামতি দেখিয়েছিস, এখন কি হলো? আরে হাতে নিয়ে কালি পটকা ফাটানো আর জঙ্গলে বাঘের সঙ্গে সম্মুখ সমর, দুটো এক হলো। ছেড়ে দে ভাই, আমার বড় ভয় করছে। যে হোক সে হিংস্র ভয়ানক জানোয়ার, তবু তো সুন্দর একটা প্রাণী। কি দরকার বলতো সেটাকে মেরে? এমনিতেই দেশে ওদের সংখ্যা বড্ড কম বলছে সরকার। মারবো না, চিন্তা নেই, কেবল কায়দাখানা দেখাবো তোকে। আয় চলে আয়। শিবু এক লাফে চড়ে বসল নৌকায়। না ভাই, আমি যাব না। বেশ, তবে তুই থাক একা একা বাড়িতে, আমি চললুম। অসম্ভব, এই মাঝরাত্রে জঙ্গলের মাঝে ওই অন্ধকার বাড়িতে একা একা আমি কিছুতেই থাকবো না। তবে উঠে আয়, বেশি কথা বাড়াস না। অগত্যা আমি মুখ গোঁজ করে উঠে পড়লাম নৌকায়। আচ্ছা, বাঘ ধরার জন্য কি শুধু জালই যথেষ্ট? কায়দা যদি জানা থাকে যথেষ্ট। কিন্তু বাঘ ধরবি কেমন করে? ঠিকঠাক টোপ যদি ফেলা যায়, শিকার আপনি এসে ধরা দেয়। টোপ? কি টোপ? শিবু কোনো উত্তর দিল না, চুপচাপ দাঁড় বাইতে লাগলো। গত রাতে আমরা যেই দিক দিয়ে গিয়েছিলাম এটা তার উল্টো দিক। আগের দিনের মতোই একটা পাড়ে নৌকা ভিড়িয়ে পছন্দ মতো জায়গা বেছে নিল শিবু। মুখে চাপার স্বরে বলল, এইখানে। এবারও আমাদের পাশে একটা বেশ বড় ধরনের গাছ। কি গাছ সেটা অন্ধকারে বোঝার উপায় নেই। আমি খানিক আনমনেই গাছটাকে জরিপ করে দেখছিলাম। হঠাৎ একটা আসুরিক শক্তিধর কেউ আচমকা আমার হাত দুটো পিছমোড়া করে বেঁধে দিল। আমি সামান্যতম প্রতিবাদ করার সুযোগ পেলাম না। সেই শক্তির সঙ্গে পেরে উঠি এমন ক্ষমতা আমার মতো 5টা মানুষেরও নেই। হাতের পর এবার আমার পা দুটো শক্ত বাঁধনে বেঁধে দেওয়া হলো। তারপরই বাঁধা হলো আমার মুখ। মুখ বাঁধার সময় কেবল একটা কথা আমার হতভম্ব ভাবটা কাটিয়ে দিতে পেরেছিল। কি 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 করছিস এটা? তারপরে এই মুখ থেকে টু শব্দটি বের করার সুযোগ কেড়ে নেওয়া হলো আমার। প্রশ্নের উত্তরে স্পষ্ট স্বরে শিবু আমার কানের কাছে মুখ এনে কেবল একটা শব্দ উচ্চারণ করল, টোপ। তারপরেই সেই অসীম শক্তিধারী মানব দৈত্য আমাকে পাঁজা কোলা করে তুলে একটা নিতান্ত পুতুলের মতো দড়ি বেঁধে ঝুলিয়ে দিল পাশের গাছটায়। মুখ আমার বাঁধা, তবু গোঁ করে কথা বলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি আমি। কি করছিস তুই এটা শিবু? আমি যে তোর ছেলেবেলার বন্ধু, আমার সঙ্গে তুই এরকম নিষ্ঠুর খেলা খেলছিস কেন? স্কুলে করা কটা বালক সুলভ ফাজলাম ও রাগ তুই এখনো পুষে রেখেছিস নিজের মনে, আর সেই ক্ষোভের কারণে তুই আমায় দিয়ে বাঘ ধরার টোপ ফেলছিস। কোনো দাম নেই আমার প্রাণের তোর কাছে। তারপর মনে হলো আমি যা বলছি তার এক বর্ণও তো শুনতে পাচ্ছে না। তাই হতাশ হয়ে চুপ করে গেলাম আমি। মাঝে মাঝে শরীরে মোচড় দিয়ে নড়াচড়া করে মুখ প্রতিবাদ জানাতে লাগলাম কেবল। এই সাপদ সংকুল অরণ্যে আমি একাকী মানুষ। শিবুকে আর আমি মানুষের পর্যায়ে ফেলতে পারলাম না। এই নিশ্চিদ্র অন্ধকারে
হাত পা বাঁধা অবস্থায় অসহায়ের মতো ঝুলছি গাছের ডাল থেকে। যে কোনো মুহূর্তে ডোরা কাটা কোনো জন্তু ঝাঁপিয়ে পড়তে পারে আমার ওপর। তখন সে ছিন্ন ভিন্ন করবে আমার পাঁজর থেকে মাংস, ছিঁড়ে নেবে আমার গলার টুটি। ভাবতে ভাবতে চরম হতাশায় আমার চোখে জল এসে গেল। শেষে আমার ছেলেবেলার বন্ধুই আমার মৃত্যুর জন্য দায়ী হলো। সেই হলো আমার খুনি। এমন অসহায় অথচ ভয়ঙ্কর মৃত্যুই কি আমার ভাগ্যে লেখা ছিল? এই সমস্ত চিন্তার মাঝে এমন এক ভয়ানক পরিস্থিতিতে আমার অদ্ভুতভাবে ঝিমুনি এলো। অবসাদ জমতে লাগলো আমার দেহে। চোখ আধবোজা হয়ে আসতেই সহসা একটা দৃশ্য দেখে আমি চমকে উঠলাম। সামনে হাত কয়েক দূরে অন্ধকারের গায়ে দুটো স্থির জোনাকি জ্বলছে। তার আকার মাঝে মাঝে বড় হচ্ছে, আবার মাঝে মাঝে কমে যাচ্ছে। সেই সঙ্গে শুনতে পাচ্ছি একটা মৃদু জান্তব গড় গড় আওয়াজ। ওই দুটো স্থির জোনাকির মধ্যে যেন সম্মোহনী শক্তি আছে। আমি এক দৃষ্টে তাকিয়ে রইলাম সেই দিকে। এতক্ষণ নড়াচড়া করছিলাম একটু, এখন যেন সে শক্তিও হারিয়ে ফেলেছি। হঠাৎ যেন জোনাকি দুটো সচল হয়ে উঠল, আর প্রায় সঙ্গে সঙ্গে এক গগন বিদারী গর্জন করে একটা বিশাল আকার চার পেয়ে জন্তু লাফ দিয়ে উঠল আমার ওপর থাবা বসানোর জন্য। আমার বুকের ধুকপুকানি যেন থেমে গেল মুহূর্তের জন্য। নিজের অন্তিম সময়ে স্মরণ করে ঘাড়ের কাছে একটা শীতল অনুভূতি আমার সারা দেহ অবশ করে দিল। সেই সময় মনে হলো আমার মাথার ওপর দিয়ে কিছু একটা উড়ে গিয়ে পড়ল সেই উদ্যত জানোয়ারটার ওপর। জোনাকি দুটো নিচের দিকে নেমে কোথায় যেন হারিয়ে গেল। শেষবার একটা বিকট গর্জন কানে এলো। তারপর আর কিছু আমার মনে নেই। জ্ঞান যখন এলো তখন বিকেল। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম তা বলতে পারি না, কিন্তু জ্ঞান ফিরতেই ধর্মর করে উঠে বসলাম বিছানায়। বুকের খাঁচার মধ্যে হৃদযন্ত্রটা তখন লাফালাফি করে চলেছে। কি ভয়ঙ্কর গত রাতের ওই স্মৃতি! নিজের হাতে পায়ের ওপর একবার চোখ বুলিয়ে নিলাম। না, অক্ষতই আছি। কাঁপা কাঁপা পায়ে বের হলাম আমার ঘর থেকে। মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছে, পালাতে হবে, যেমন করে হোক এখান থেকে আমাকে পালাতেই হবে। এই উম্মাদের হাত থেকে, এই নরক থেকে আমাকে পালাতে হবে। বাড়ির প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে বিকেলের শেষ আলোয় দেখলাম শিবু একটা বেশ বড় সড়ো বস্তা ঘাড়ে করে বয়ে নিয়ে এদিকেই আসছে। আজ কি তবে সেই বোবা লোকটার কাছ থেকে রেশন আনার কথা ছিল? এইমাত্র কটা দিন আগের সমস্ত মজুদ শেষ হয়ে গেল নাকি? শিবু তার কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমার উপস্থিতি সে বুঝতে পারল না। আমি ওর চোখ বাঁচিয়ে আবারও চলে এলাম আমার ঘরে। উঁকি মেরে দেখলাম শিবু সেই বড় বস্তাটা নিয়ে চলে গেল বাড়ির সেই চতুর্থ ঘরটায়, যেখানে আমার এখনো যাওয়া হয়ে ওঠেনি। দেখা হয়নি কি রয়েছে সেই ঘরে। আমি নিজের বিছানায় বসে রইলাম। মাথার ভিতরটায় যেন সব চিন্তা, ভয়, ঘৃণা একসাথে সব দলা পাকিয়ে পাথরের মতো ভারী হয়ে উঠছে। একসময় শিবু ঢুকে এলো আমার ঘরে, যেন খুব হালকা ব্যাপার। কিরে, এখনো ভয় হচ্ছে? আমি যেন নিজেকে আর সামলাতে পারলাম না। তীব্র বিদ্বেষ গলায় এনে বললাম, তুই কি রে শিবু, তুই কি? শিবু ঘর কাঁপিয়ে জন্তুর মতো গলায় খ্যাঁখ্যা করে হেসে উঠল। তারপর বলল, আমি শিকারী,
আমি শিকারী। আমি জোর হাত করে বললাম, আমায় যেতে দে ভাই, তুই 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 থাক তোর মতো। আমাকে আমাকে ফিরতে হবে, আমার অনেক কাজ পড়ে রয়েছে বাড়িতে। যেতে দে ভাই, যেতে দে আমাকে। শিবু গম্ভীর হয়ে গিয়ে স্পষ্ট আদেশের স্বরে বলল, ঠিক যতদিনের জন্য এসছিস ততদিন থাকবি। এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনতে চাই না। শিবু ঘর থেকে বেরিয়ে যেতে আমি নিজের বিছানায় বসে ভাবতে লাগলাম কেমন করে এখান থেকে পালানো যায়। প্রতিহিংসার জিঘাংসার আগুনে ঝলছে শিবু এক উন্মাদ জন্তুতে পরিণত হয়েছে। ওর থাবা থেকে না পালাতে পারলে আমার নিস্তার নেই। রাত তখন কত খেয়াল নেই, গভীর রাত তাতে কোনো সন্দেহ নেই। কাল রাতে হাত বাঁধার সময় ঘড়িটা কোথায় যেন পড়ে গিয়েছে। ঘুম ভেঙে উঠে বসলাম আমি বিছানায়। কিসের যেন একটা শব্দ আসছে কানে, কেমন একটা গোয়ানির মতো শব্দ। বেশ কিছুক্ষণ একটানা হওয়ার পর থেমে গেল সেটা। কৌতূহল বড় বালাই। সেই সর্বনাশা প্রকৃতির বশবর্তী হয়ে অনুসন্ধিৎসু মন নিয়ে পায়ে পায়ে বেরিয়ে এলাম ঘর থেকে। হাতে টর্চ। আমার পাশের ঘরেই শিবু থাকে। প্রথমেই গেলাম সেখানে। টর্চ জ্বালিয়ে খুঁজলাম ঘরের ভিতর। কেউ নেই ঘরে। একটা ভোঁতা আওয়াজ কানে এসে লাগলো। না, এই ঘর থেকে না, পাশের ঘর থেকে আসছে শব্দটা। সেই শব্দ অনুসরণ করে আমি উপস্থিত হলাম বাড়ির সেই চতুর্থ ঘরটায়। ঘরের ভিতরে গিয়ে টর্চের গায়ের বোতামটার উপর চাপ দিতেই আলো ঠিকরে পড়ল বৃত্তাকার কাঁচ ভেদ করে। আর সেই আলোতে আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। শিবু ঘরের মাঝখানে বসে আছে উবু হয়ে, তার দৃষ্টি এখন সোজা আমার দিকে। টর্চের হলদে আলোয় ওর চোখ দুটো হীরের মতো জল জল করছে। ওর মুখে গলায় রক্তে মাখামাখি। ওর সেই দৈত্যাকার চেহারার নিচে আরো একটি দেহ, মৃতদেহ। সেই দেহের চোখ দুটো ঠিকরে বেরোচ্ছে যেন। সে চেয়ে আছে ওপরের দিকে। যন্ত্রণায় তার মুখ বিকৃত। তার গলার থেকে বুকের নিচ পর্যন্ত মাংস ছিঁড়ে নেওয়া হয়েছে। পাঁজরের লালচে হাড় দেখা যাচ্ছে। মানুষটাকে চিনতে পেরেছি আমি, সেই বোবা লোকটা যে শিবুকে চাল ডাল নৌকায় করে এনে দিত। আমি পিছিয়ে এলাম সভয়ে, পিঠ ঠেকলো দেওয়ালে। মুখ দিয়ে একটা ভয়ার্ত স্বর বেরিয়ে এলো আমার। হে কি, এটা এটা কি করলি তুই লোকটাকে? শিবু উঠে দাঁড়ালো এবার। তখনও ওর দাঁতের ফাঁকে লেগে আছে এক ফালি মাংস। সে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, বিশ্বাস কর। অসম্ভব! তুই তুই লোকটাকে মেরে ওর মাংস, তুই তুই জানোয়ার, তুই একটা পশু। ওকে না মেরে আমার উপায় ছিল না দীপু। লোকটা আজ এসে বলল ওর আমায় রেশন দেবে না। বেশ বুঝতে পারছিলাম বেটা আমায় সন্দেহ করছে। লোকের কাছে গিয়ে আমার কথা বলে দিলে আমি। বাজে কথা! তুই তুই খুনি। এর আগে অতগুলো মানুষকে তুই মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলি, তাও তাও ইচ্ছাকৃতভাবে। আর ওরা যেটা করেছিল আমার সঙ্গে সেটা ঠিক। তুই তুই শহরে ফিরে ওদের নামে নালিশ করতে পারতি না? আইন নিজের হাতে তুলে অমন নৃশংসভাবে ওদের তুই মেরে ফেললি। আর এখন 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 লোকটাকে তুই মারিসনি, মেরে তার গায়ের মাংস। অসম্ভব! তুই 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 উন্মাদ, তুই পশু। না দীপু না, তোর কোনো ক্ষতি আমি করব না। আমি বড্ড একা রে, বড্ড একা। আমায় ছেড়ে যাস না, যেতে দেব না, কোথাও যেতে দেব না আমি তোকে। ওরাও শোনেনি কেউ আমার কথা, কেউ শোনেনি।
কত বললাম থেকে যেতে আমার সঙ্গে, কিন্তু ওরা তোর মতো জেদ করতে লাগলো যাবার জন্য। পালাতে গিয়েও আমি থমকে গেলাম এক মুহূর্তের জন্য। জিজ্ঞেস করলাম, কারা কারা শোনেনি, কারা? দেবাশিস, রাজদীপ, তমাল, ওরা কেউ কেউ শুনলো না আমার কথা। ওরা বলেছিল আমি নাকি পাগল, নরখাদক পশু। স্কুলে থাকতে ওরা আমার ওপর অত্যাচার করতো, এখানে এসে ওরা থাকলো না আমার সঙ্গে, শুনলো না আমার কথা, উল্টে জানোয়ার বলে গালি দিল, জোর করে আমায় আবারও একলা ফেলে যেতে চাইলো। একবারও ভাবলো না আমার কথাটা। চিরকালে স্বার্থপর ওরা। আমি যেতে দেইনি ওদের কাউকেই। যেতে দিসনি মানে? তবে তবে কোথায় ওরা? কি কি করেছিস তুই ওদের সঙ্গে? শিবু উত্তর দিল না, চুপ করে রইল। কেবল একবার আর চোখে তাকালো ঘরের মেঝে পড়ে থাকা ছিন্ন ভিন্ন আধ খাওয়া মৃতদেহটার দিকে। আমার আর বুঝতে বাকি রইল না। তুই ওদের ওদের সবাইকে, তার মানে ওই ফরেস্ট অফিসার তমালকে বাঘে নেয়নি? ওকে 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 তুই? হায় ঈশ্বর, হায় ঈশ্বর! আমার মাথাটা বোবো করে ঘুরছে যেন। দেওয়াল ঘেঁষে পিছোতে পিছোতে তখন আমি দরজার কাছে চলে এসেছি। দরজার মুখ খোলা পেয়েই আমি বিদ্যুৎ গতিতে দৌড় লাগালাম বাইরের দিকে। বাড়ির বাইরে পা দিতেই পিছন থেকে শুনতে পেলাম বজ্রের মতো কণ্ঠস্বর, দীপু! আমি তখন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছি। পেছন পেছন ধেয়ে আসছে শিবু। ছুটতে ছুটতে এসে পড়লাম নদীর পাড়ে। সামনেই কাদামাটির ওপর নৌকাটা বাঁধা ছিল। এক টানে উপড়ে ফেললাম খুঁটিটা, তারপর চড়ে বসলাম নৌকায়। আর সময় নেই, আর অপেক্ষা করা যাবে না। এক্ষুনি যেমন করে হোক পালাতেই হবে আমাকে। নৌকায় চড়ে বসে গায়ে যত জোর ছিল তত জোরে দাঁড় বাইতে লাগলাম আমি। অদক্ষ হাতে দাঁড় বাওয়াতে নৌকা প্রথমটায় গতি নিতে চাইছিল না। আমি আরো মরিয়া হয়ে হাত চালাতে লাগলাম। আবারও শিবুর জন্তুর মতো জেদি হুঙ্কার শুনতে পেলাম, দীপু! নৌকা তখন মাঝ জলে। আমায় ধরার জন্য শিবু মরিয়া হয়ে ঝাঁপ দিল জলে। সাঁতরে আসতে লাগলো আমার নৌকার পিছন পিছন। আতঙ্কে নীল হয়ে শরীরের সব শক্তি দিয়ে দাঁড় টেনে যেতে লাগলাম আমি। ভোর হয়ে এসছে, পরিবেশ ফিকে আলোয় দৃষ্টিগোচর হচ্ছে। সেই আলোয় লক্ষ্য করলাম একটা কাঠের গুঁড়ির মতো কি যেন শিবুর পিছন পিছন আসছে। জল তোল পার করে শুরু হলো দুই শয়তানের যুদ্ধ, কুমির আর শিবু। কয়েক মুহূর্তেই সেখানকার জল লাল হয়ে উঠল। শিবু শিকারী ছিল বটে, কিন্তু আজ সেও শিকার হলো। ডাঙায় বাঘের সঙ্গে যুঝতে সে পারত, কিন্তু যেটা আয়ত্ত করতে পারেনি সেটা হলো জলের দানবের সঙ্গে মোকাবিলা করার উপায়। জঙ্গল সব শেখায়, তবুও কোথাও যেন ইচ্ছে করেই একটা ফাঁক রেখে দেয়। আর সেই ফাঁক গুলেই হাজির হয় নিয়তি, শাস্তি দেয় কৃতকর্মের। শিকারে পরিণত হয় শিকারে। শিবু একদিন নিজেই আমায় সাবধান করেছিল জলে নামতে, কিন্তু আজ সে তার পাশবিক প্রবৃত্তির কাছে মনুষ্যত্ব সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়ে অবিবেচকের মতো ঝাঁপিয়ে পড়ল জলে। নিজের সাবধানবাণী নিজেই গেল ভুলে। শিবু আমার ছেলেবেলার বন্ধু, তার এই ভয়ানক পরিণতি চোখের সামনে দেখে কুটে উঠল বুকের ভিতর। কিন্তু সেই দুঃখ স্থায়ী হলো না বেশিক্ষণ। সেই স্থান অধিকার করে নিল ভয়, কারণ ওই একটা কুমিরের সঙ্গে এখন আরো দুটো এসে জুটেছে। শিবুর দিকে নজর দিতে গিয়ে আমার নৌকার গতি মন্থর হয়ে এসছিল। সেই কুমির তিনটে আমার নৌকার চারপাশে গোল হয়ে ঘুরতে শুরু করেছে। নৌকা তেমন মজবুত নয়, যে কোনো মুহূর্তে জলদানব তিনটে উল্টে ফেলতে পারে আমার তরি।
তখন আমার পরিণতিও হবে শিবুর মতোই। আবারও প্রাণপণে দাঁড় বাইতে লাগলাম আমি। একসময় ডান দিকের একটা খাঁড়ির কাছে এসে মনে হলো এটাই সেই খাঁড়ি যেখান থেকে প্রথম দিন আমি শিবুর সাথে নৌকায় উঠেছিলাম। আমি কোনো রকমে পাড়ে নৌকা ভিড়িয়ে বিরাট লম্ফ দিয়ে নামলাম ডাঙায়। তারপর পড়ি কি মরি করে ছুটলাম ভিতর দিকে। আমার পিছন পিছন দুটো কুমিরও উঠে এলো ডাঙায়। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে যতদূর সম্ভব জঙ্গলের ভিতর দিকে যেতে লাগলাম আমি। হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়তে দৌড়তে এসে পড়লাম একটা ফাঁকা লম্বাটে জায়গায়। রাস্তা 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 পেয়েছি আমি। হোক সে পায়ে চলা পথ, তবু তো মানুষের পায়ে চলা পথ। সেই পথ বেয়ে আমি টলতে টলতে এগোচ্ছি যত জোরে পারি, কিন্তু মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ছে আমার। চোখের সামনে অন্ধকার নেমে এসছে, যেন ঘষা কাঁচের ভেতর দিয়ে দেখছি আমি। সেই মিলিয়ে যাওয়া দৃষ্টিতেই মনে হলো যেন দেখলাম কতগুলো ছায়া মূর্তি এগিয়ে আসছে আমার দিকেই। ওরা কারা? জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার আগের মুহূর্তে শেষবারের মতো ডাকার চেষ্টা করলাম মানুষগুলোকে। গলা দিয়ে স্বর বের হলো কিনা জানি না। চেতনা লোপ পাওয়ার আগে শুনতে পেলাম দূরে কোথাও জঙ্গলের ভিতর হালুম শব্দে ডেকে উঠল বাঘ। দলটা ছিল মধু সংগ্রহকারীদের। তারা ভোরবেলায় গিয়েছিল জঙ্গলে। আমাকে দেখতে পেয়ে ওরা প্রথমে নিয়ে এসেছিল ওদের গায়ে। সেখানে কদিন সেবা শুশ্রূষা করে আমায় অনেকটা সুস্থ করে তুলেছিল তারা। ওই মানুষগুলো না থাকলে আমার যে কি হতো তা বলা ভারী মুশকিল। তারা আমার প্রাণের পরিত্রাতা। সুস্থ হওয়ার পর ওদের সাহায্যেই প্রথমে গঞ্জে, তারপর সেখান থেকে শহরে ফিরে আসি আমি। জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে কোনো দিন বলতে পারিনি। শিবুর কথাও আর বলা হয়নি কাউকে। যে আর নেই তার কথা বলে আর নতুন করে ঝামেলা বাড়াতে চাই না। এখন শহরের জীবনে আবার নিজেকে মিশিয়ে দিয়ে সেই দুঃসহ স্মৃতি ভোলার চেষ্টা করছি। আচ্ছা, আপনার কোনো বন্ধু কি বিরিয়ানি ট্রিট দেবে বলে নিমন্ত্রণ করছে? খুব লাফাচ্ছেন পেট ভরে বিরিয়ানি খাবেন বলে। বন্ধু কিনা যেচে ডাকছে বিরিয়ানি খাওয়াবে বলে। ও তা ভালো, যান যান খেয়ে আসুন। ও দাঁড়ান, কারা যেন স্ক্যাটার থটসের কাছে বিরিয়ানি খেতে চেয়েছিলেন না? চলে আসুন মশাইরা, খাওয়া হবে। কবে আসবেন সব জানান, এক্ষুনি জানান। আপনাদের বন্ধুরা হাঁ করে বসে আছে। ওই তো আপনারা তৈরি হচ্ছেন বুঝতে পারছি। জুতোর ফিতে বাঁধতে বাঁধতে শুনে নিন কে কোন চরিত্রে ছিল। ট্রিট দিতে যাওয়া বন্ধুর ভূমিকায় রয়েছেন বং শর্টে শুভম চৌধুরী। বাতাপিতে মাটন খেয়ে অরুচি ধরিয়ে ইনি এখন মানুষ ধরেছেন। চিঠির কণ্ঠস্বর সায়ন্তনের। আর ট্রিট পেতে যাওয়া বন্ধুর ভূমিকায় আছি এই আমি, অর্থাৎ অর্ণব। পোস্টারের অমন নিষ্পাপ মূর্তিটি এঁকেছেন কভারম্যান অভিব্রত। আমাদের আজকের গল্প কেমন লাগলো? ঠিক আছে তো? কমেন্ট বক্সে না বলে সামনাসামনি বললেও চলবে। খাওয়া দাওয়ার আগে একটু গল্প গাছা তো হতেই পারে নাকি? দেখা হচ্ছে তবে। আর যারা আসবেন না কি আর বলবো, পরের সপ্তাহের গল্পের জন্য বসে থাকুন। আমরাই চলে আসবো আবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।